শুভেচ্ছা প্রিয় দর্শক, শুরু করছি আমাদের মধ্যরাতের নিয়মিত আয়োজন পাওয়ার টক শো। আপনাদের সঙ্গে আছি আমি জয় মামুন। আমাদের আজকের আলোচনার বিষয় সংবিধানের ষোড়শ সংশোধনী বাতিল এবং এই বিষয়ে এই কারণে বিচারক নিয়োগের বা বিচারক অপসারণের ক্ষমতা নিয়ে যে আলোচনা সৃষ্টি হয়েছে সেই বিষয় নিয়ে আমরা কথা বলবো। এই বিষয়ে কথা বলার জন্য তিনজন অতিথিকে আমন্ত্রণ জানিয়েছি আজকে আমরা আমাদের স্টুডিওতে, এবং তিনজনই সুপ্রিম কোর্ট অঙ্গনের বিশিষ্ট আইনজীবী। আমার বাঁয়ে প্রথমেই আছেন জয়নুল আবদিন, তিনি সভাপতি সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি। আছেন অ্যাডভোকেট মঞ্জিল মোর্শেদ, তিনিও আইনজীবী এবং যে মামলা প্রসঙ্গে আমরা কথা বলছি সেই মামলার রিট আবেদনকারীর আইনজীবী হিসেবে তিনি কাজ করেছেন। এবং আছেন অ্যাডভোকেট ইউসুফ হোসেন হুমায়ুন, তিনিও সুপ্রিম কোর্ট বারের সাবেক সভাপতি এবং বিশিষ্ট আইনবিদ। আপনাদের তিনজনকেই অনেক ধন্যবাদ আমাদের এই আলোচনায় আসবার জন্যে। আমি অ্যাডভোকেট মঞ্জিল মোর্শেদ, আপনাকে দিয়েই শুরু করতে চাই আলোচনাটি। যেহেতু এই ষোড়শ সংশোধনী বাতিল হলো আপনারই একটি রিট মামলার পরিপ্রেক্ষিতে, তো এই বাতিলের একটু পটভূমি যদি আপনি ব্যাখ্যা করেন যে বাতিলটা কেন হলো এবং কেন এই রিট মামলাটি আপনি করতে গিয়েছিলেন, আসলে কেন মনে হয়েছিল প্রথমে যে এটি বাতিল হওয়ার যোগ্য বা এটি চ্যালেঞ্জ করার যোগ্য একটি সংশোধনী? ধন্যবাদ। দেখুন, প্রথমে আমি আপনার এটিএন বাংলাকে কৃতজ্ঞতা জানাই যে আজকে প্রথম প্রায় 8-10 বছর এর মধ্যে প্রথম সুযোগ হয়েছে যে আমাদের সুপ্রিম কোর্ট বারের একজন প্রাক্তন সভাপতি এবং বর্তমান সভাপতি দুইজনের সঙ্গে একটা টকশো করার সুযোগটা আপনারা সৃষ্টি করেছেন। দেখুন, আমি একজন আইনজীবী, সবসময় আমরা আইন পেশায় আছি এবং আইনের চর্চা করি, এবং যে কোনো বিষয় আমি যেহেতু মানবাধিকার নিয়ে কাজ করি, পরিবেশ নিয়ে কাজ করি, আইনের ব্যাখ্যা নিয়েও আমরা অনেক সময় জনস্বার্থের অনেকগুলো মামলা আমরা করেছি। তো এই যখন আইনটা পাস হয় তখন কিন্তু আপনার মিডিয়ায় এই বিষয় নিয়ে একটা বিতর্ক সৃষ্টি হয়েছে যে এই আইন করার ফলে দেশে বিচার বিভাগে স্বাধীনতা নিয়ে কোনো সমস্যার সৃষ্টি হবে কিনা। তখন অনেকগুলো কথা আমরা ইনস্ট্যান্টলি টকশোতে, মিডিয়াতে, বিভিন্ন জায়গায় আমরা শুনেছি, এবং এইটার প্রেক্ষাপটটাও আবার মিডিয়াতে এসছে, এবং সেটার সঙ্গেও আমার কতগুলো মামলার সম্পৃক্ততা ছিল। ধরুন, একসময় আমাদের সুপ্রিম কোর্টের সড়ক ভবন নিয়ে যে একটি মামলা, যে মামলায় একজন বিচারক যখন একটা আদেশ দিচ্ছিলেন সেই মুহূর্তে কতিপয় মন্তব্যের প্রেক্ষিতে আমাদের পার্লামেন্টে এক বিরাট ধরনের আলোচনা হয়েছিল। সেখানে কতিপয় জাতীয় সংসদ সদস্য তারা একজন বিচারক সম্পর্কে অনেক কথাবার্তা বলেছেন, সেটা হয়তো পার্লামেন্টারি ভাষা নয়, যেটা পত্রপত্রিকায় এসছে। একইভাবে ওই মামলার আবার যখন চূড়ান্ত সিদ্ধান্ত হয় স্পিকারের রুলিংয়ের উপরে, তখনও আবার ওই বিচারকদের ব্যাপারে পার্লামেন্টে একটি আলোচনা হয়েছে। সেই আলোচনাগুলোতে কটাক্ষ করা হয়েছে বিচারকদের। অর্থাৎ এই আলোচনাগুলোর মাধ্যমে দেখা যাচ্ছে যে বিচারকরা রায় দিলেই এটা যদি পছন্দ না হয়, একটা কটাক্ষমূলক আলোচনা শুরু হয়ে যায়, এবং সেটা একটা জনগণের মনেও একটা ভালো ধরনের বিভ্রান্তি সৃষ্টি হয়, এবং আমরা আইনজীবী হিসেবে আমরা শঙ্কিত হই যে বিচার বিভাগের স্বাধীনতাটাকে নিশ্চিত করা যাবে কিনা, মানে জনগণ স্বাধীনভাবে তার বিচার পাওয়ার অধিকার প্রতিষ্ঠা করতে পারবে কিনা। এটি ছিল একটা কনসেপ্ট। প্লাস সাথে সাথে আপনার যখন আইনজীবীরা আমাকে প্রপোজ করলেন মামলাটা করার জন্য, এই মামলাটা কিন্তু আমি কোনো ফিস নিই নাই, এটাও জনস্বার্থের মামলা। তা আমরা মামলাটা শুরু করার সময় যে রিসার্চটা করেছি, সেখানে আমরা কোর্টকে রিট পিটিশনে আমরা যেটা মূল জিনিসটা নিয়ে এসেছি, সেখানে আমরা বলতে চেয়েছি যে এখন কয়েকটা কারণে এই সংবিধানের সংশোধনীটা অবৈধ। কি কি কারণ? 3টা কারণ আমি মূলত দেখিয়েছি, তার সাথে এডিশনাল আছে। প্রথম যে কারণটা আমরা দেখিয়েছি সেটা হলো যে 15তম সংশোধনী যখন এই পার্লামেন্ট, আমাদের বর্তমান সরকার যখন ক্ষমতায় তখনই করেছিল, সেই 15তম সংশোধনী আপনার করার আগে প্রায় 1 থেকে 1.5 বছর সমস্ত স্টেক হোল্ডার, প্রায় 3-4 জন প্রধান বিচারপতি, সিনিয়র আইনজীবী সহ সকলদের সঙ্গে আলোচনা করে দীর্ঘ 1.5 বছর ধরে আপনার পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে একটা ব্যাপক সংবিধান সংশোধন করেছিল, যেটা স্বাধীনতার পরে এত বড় সংশোধনী আর কোনো সময় হয় নাই। এবং সেই সংশোধনী যখন হয় তখন সেখানে 15তম সংশোধনীতে সুপ্রিম কোর্টের বিচারকদের অপসারণের ক্ষমতাটা সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের কাছে রাখা হয়েছিল। এটা হয়েছিল 2011 সালে, এবং এই 11 সালের পরে কয়েকটি ঘটনার প্রেক্ষিতে এই বিভিন্ন আপনার আদালতের রায়, এবং আপনি জানেন যে আদালতের একটা মামলার কন্টেম আইনটাকে করা হয়েছিল, পরিবর্তন করা হয়েছিল। সেখানে কিছু কিছু লোকদের প্রোটেকশন দেওয়া হয়েছিল যে আদালতের রায় যদি তারা নাও মানে তাদেরকে সেইভাবে লায়েবল করা যাবে না। ওগুলো আমরা আদালতে চ্যালেঞ্জ করলাম। আবার দুর্নীতি দমন কমিশনকেও একটি আপনার অকার্যকর সংগঠন করার জন্য ওখানেও একটা আইন 32 ক সেকশন অ্যামেন্ড করা হয়েছিল, যেখানে বলা হয়েছিল যে প্রশাসনের কাউকে যদি কোনো কেস করতে হয় তাহলে সরকারের পারমিশন লাগবে। তো এই জিনিসগুলো আমি ব্যক্তিগতভাবে এই মামলাগুলো করেছি, আদালতে চ্যালেঞ্জ হয়েছে, এবং প্রত্যেকটা মামলার পরেই বিভিন্ন ধরনের রিয়াকশন যারা এক্সিকিউটিভ আছেন বা পার্লামেন্টে আছেন দেখেছি আমরা। তো ওই সমস্ত কারণে আমাদের কাছে মনে হয়েছে যে যদি এই ঘটনাটা ঘটে যে বিচারকদের অপসারণের ক্ষমতাটা যদি পার্লামেন্টের হাতে থাকে, তাহলে সেক্ষেত্রে যে কোনো বিচারক যদি একটা রায় দিতে চায়, তাহলে সেক্ষেত্রে ওই রায়টা নিয়ে যদি তারা ওখানে একটা মোশন হয়, তাহলে ওই বিচারক কিন্তু আর ওইভাবে রায় দিতে স্কোপ পাবে না, সুযোগ পাবে না। সাথে সাথে আর একটা জিনিস আমরা দেখেছি, সেটা হলো যে
বর্তমানে আমাদের জাতীয় সংসদের এখনো সংবিধানে ম্যান্ডেট হলো ল মেক করা, আইন পাশ করা, কিন্তু আমরা এটাকে আস্তে আস্তে এখন তো একদম ধরেন শতকরা 90% প্রশাসনিক কাজ বলেন, ডেভেলপমেন্ট ওয়ার্ক বলেন, এগুলো তো আমাদের মাননীয় সংসদ সদস্যরাই করেন। এমনকি উপজেলা আইনটা স্ট্রং আইন থাকার পরেও তারা কিন্তু ওই কাজটা করতে পারে না, এমনকি স্কুলের সভাপতি। একদম। এবং আমরা প্রতিদিন যে রিট পিটিশন করি তার মধ্যে শতকরা 70 থেকে 80% রিট পিটিশন এগুলো হলো যার সঙ্গে স্বার্থ সংশ্লিষ্ট হলো স্থানীয় লোকাল মেম্বার অফ পার্লামেন্ট। ধরেন আপনি টেন্ডারের কাজ উপজেলার, ওটার পিছনে মেম্বার অফ পার্লামেন্ট আছে, স্কুলের অ্যাপয়েন্টমেন্ট, পিয়ন দপ্তরি অ্যাপয়েন্টমেন্ট, টিচার অ্যাপয়েন্টমেন্ট, সবগুলো রিট পিটিশন হাইকোর্টে চলে আসে, সবগুলোর পিছনেই তাদের স্বার্থ সংশ্লিষ্ট থাকে। তা আমরা দেখেছি যে এই স্বার্থ সংশ্লিষ্ট যদি থেকে থাকে তাহলে মামলাটা যখন হবে তখন তাদের যদি কোনো মামলায় যদি তাদের মতের বাইরে যায় তাহলে তারা, আমরা জজরা তো ফেরেস্তা, আমরা মানুষ ফেরেস্তা তো না, প্রত্যেকটা মানুষের কিছু না কিছু ভুল ত্রুটি থাকবেই। ধরেন আপনি কি কাপড় পরলেন এটাও কিন্তু একটা সমালোচনা করা যায়, যে উনি জজ সাহেব উনি কেন একটা এইরকম একটা কালারের কাপড় পরছে। এখন পার্লামেন্টে ধরেন এই ধরনের আলোচনা শুরু হয়ে গেল। তা আলোচনা শুরু হলে যেটা হবে সেটা হলো এই পার্লামেন্টের বর্তমান ডিজিটালাইজেশন যুগে যেই আপনি একটা কথা বলবেন 700 কোটি মানুষ সাথে সাথে জেনে যাচ্ছে। এই অবস্থার যদি সৃষ্টি হয় সেক্ষেত্রে কিন্তু আর বিচারকরা ওইভাবে স্বাধীনভাবে বিচার করতে পারবেন না এবং ইন্ডিপেন্ডেন্স অফ জুডিশিয়ারির উপর একটা হস্তক্ষেপ সৃষ্টি হবে। এইটা প্রেক্ষাপট ধরে আমরা তারপরে বললাম যে 15তম সংশোধনী যখন করা হলো তখন বিচারকদের অপারেশনের ক্ষমতা তো সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে রাখাই হলো, সাথে সাথে নতুন একটা জিনিস তারা সংযোজন করলেন, অনুচ্ছেদ 7B। সেখানে বলা হলো যে আপনার মূল স্তম্ভ যে সংবিধানের বেসিক স্ট্রাকচার, এই বেসিক স্ট্রাকচার আর কেউ কখনো পরিবর্তন করতে পারবে না, যেটা আমাদের আগের সংবিধানেও ছিল 72-এর সংবিধানে, যে চ্যাপ্টার 3 ফান্ডামেন্টাল রাইটস এগুলো কিন্তু আপনি পরিবর্তন করার সুযোগ নাই, এটা কিন্তু 72 সনের সংবিধানে আছে। তো এইটা হওয়ার পরে 7B যখন আসলো তখন সেখানে তো সংবিধানই বলে দিল যে আপনি বেসিক স্ট্রাকচার চেঞ্জ করতে পারবেন না। তা আমাদের সুপ্রিম কোর্টের এক সিদ্ধান্ত, আনোয়ার হোসেনের মামলা 8th অ্যামেন্ডমেন্টের কেসে, সেখানে সুপ্রিম কোর্ট বলে দিয়েছে যে ইন্ডিপেন্ডেন্স অফ জুডিশিয়ারি হলো বেসিক স্ট্রাকচার। তো এখন ইন্ডিপেন্ডেন্স অফ জুডিশিয়ারি কি জিনিসটা কি? এই জিনিসটা হলো যে একজন বিচারক স্বাধীনভাবে বিচার করতে পারবে কিনা, এই আনুষঙ্গিক বিষয়টা। ধরেন একজন বিচারক চেয়ারে বিচার করতেছে, তা আপনি এমন আচরণ করেন যে তাকে দূরত্ব থেকে তাকে এমন দেখান যে সে বিচারটা করতে পারবে না, তাকে যদি লজিস্টিক সাপোর্ট না দেন, তাকে যদি আপনি ধরেন বিচার করার পরে তাকে অন্যভাবে ট্রিট করেন, অন্যভাবে আলোচনা করেন, বিভিন্ন কারণে কিন্তু তাকে তার অন্তরে বা তার যে স্বাধীনভাবে বিচার করার ক্ষমতা সেটার উপরে কিন্তু সামাজিকভাবে একটা প্রভাব বিস্তার করা যায়। সেই প্রভাব বিস্তারের মাধ্যমে ওই ইন্ডিপেন্ডেন্স অফ জুডিশিয়ারিটা খর্ব হতে পারে, যেটা আমরা বলছি যে আর্টিকেল 7B'র পরিপন্থী। এর পরে আরেকটা গ্রাউন্ড আমরা দেখিয়েছি, সেটা হলো 5th অ্যামেন্ডমেন্টের কেসে যখন হাইকোর্ট এই মার্শাল লর সমস্ত আইন কানুন বাতিল ঘোষণা করে দিল, তখন সেইটার বিরুদ্ধে অ্যাপিলেট ডিভিশনে গেল। অ্যাপিলেট ডিভিশনের জাজমেন্টে একটা স্পেসিফিক প্যারায় কোর্ট বলেছে জাজমেন্ট দিয়ে, এই যে বিচারক অপসারণের ক্ষমতা, সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল ইজ দ্য বেটার দ্যান আদার দোজ। অর্থাৎ আমরা মজিল মোর্শেদ, আমরা সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের প্রসঙ্গে আসবো, তার আগে একটু অন্য দুজন আলোচকের বক্তব্য শুনবো। ধন্যবাদ আপনাকে। অ্যাডভোকেট জয়নুল আবেদিন, আপনার কাছে শুনতে চাই যে আপনি কিভাবে এটিকে ব্যাখ্যা করেন। দেখুন, এখানে মঞ্জিল মোর্শেদ সাহেব হচ্ছে এই মামলার প্রধান আইনজীবী, মেনলি 9 জন পিটিশনার মনে হয়, এবং সেই 9 জন পিটিশনারের পক্ষে উনি হলেন প্রধান। এটার প্রেক্ষাপট উনি আপনাদের কাছে বর্ণনা করেছেন। আমি দেশের সর্বোচ্চ আদালতের সভাপতি, আমার বড় ভাই তিনি এর আগে সভাপতি ছিলেন, আমি তাকে অনেক সম্মান করি, শ্রদ্ধা করি। যাই হোক, ওনার কাছ থেকে ভালো করে শুনবেন। আমি যে কথাটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে বেসিক জিনিস হচ্ছে যে একটা হচ্ছে পার্লামেন্টে আইন করা, আর একটা হলো সংবিধান পরিবর্তন করা। সংবিধানের যে ধারা এটা পরিবর্তন করা। এখন এইখানে কিন্তু আইনের বিষয় না, এখানে হচ্ছে সংবিধানের একেবারে একটি ধারা পরিবর্তন করা, এবং সে একটা বিষয়ভিত্তিক ধারা। বিষয়টি হচ্ছে কি, যেটা হচ্ছে মানে একটি অর্গান, বিচার বিভাগ, যেই বিষয়টির সাথে আপনার এই বিচার বিভাগের স্বাধীনতার প্রশ্ন জড়িত আছে, সরাসরিভাবে জড়িত আছে, এবং এই বিষয়টির উপরে আরেকটি বিষয় এখানে এখনো পেন্ডিং আছে, যেটা সরকার সম্ভবত 89 বার সময় নিয়েছে, যে এই বিচারকদের একটা চাকরি বিধি করার জন্য। এখন এই বিষয়ভিত্তিক বিষয়ের মধ্যে এই যে অ্যামেন্ডমেন্টটা করেছে সেটা হচ্ছে যে বিচারকদেরকে পার্লামেন্টের সদস্যরা আপনার অপসারণ করবেন।
এখন এই চাকরির বিষয়টি আপনি 1 ইয়ারের বাইরে একটা কথা বলছিলেন যে বিচারক নিয়োগের কোনো আইন আছে কিনা আর কি। দেখেন আমাদের সংবিধানের মধ্যে একটা এই বিচারক নিয়োগের কথা একটা বলা রয়েছে, কিন্তু আজ পর্যন্ত স্বাধীনতার পর থেকে এখন পর্যন্ত কোনো সরকারই কিন্তু সেই আইনটা করেন নাই। না করে হঠাৎ করে এই প্রেক্ষাপটটা তো আমাদের মঞ্জুল মোর্শেদ সাহেব যিনি আইনজীবী তিনি তো বললেনই যে কী প্রেক্ষাপটে এইটা অ্যামেন্ডমেন্ট করেছে। তো সেই ক্ষেত্রে আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে যে এটার একটা উদ্দেশ্যমূলকভাবে আমাদের কাছে মনে হয়েছে যে সরকার এই প্রেক্ষাপটের কারণে উদ্দেশ্যমূলকভাবে এই বিচারপতিদেরকে তাদের নিজেদের নিয়ন্ত্রণে নিতে চাচ্ছেন এবং সেইটা একটা তাদের উদ্দেশ্য ছিল। এখন অনেক সময় সবাই একটা কথা বলেন যে আমরা কেন 72-এ ফিরে যেতে পারবো না। তার কারণ হলো যে স্বাধীনতা যুদ্ধের পরে একটা কনস্টিটিউশন হয়েছে, সেইটাই আমরা ফিরে যেতে চাই। কিন্তু সেখানে আমার একটা বক্তব্য আছে, সেটা হচ্ছে 72-এর প্রণেতাদের মধ্যে এখানে কিন্তু 2 জন অ্যামিকাস কিউরি ছিলেন আর কি। কিন্তু তারাই বলেছেন যে 72-এ ওনারা যে সংবিধানটা করেছিলেন সেইটা কিন্তু ওয়েলফেয়ারের কথা চিন্তা করে করেছিলেন, রাষ্ট্রের ওয়েলফেয়ারের কথা, জনগণের ওয়েলফেয়ারের কথা। সেখানে কিন্তু দলীয় ইন্টারেস্ট এবং বিচার বিভাগের স্বাধীনতার উপরে খর্ব করার চিন্তা করে তারা কিন্তু ওই 72-এর সংবিধান করেন না। আরেকটা বিষয় আপনি লক্ষ্য রাখবেন, আমি দেখছি অনেক সিনিয়র লয়াররাই বলেন, অনেক আমাদের অ্যাটর্নি জেনারেলও বলেন যে আজকে পত্রিকায়ও আছে যে আমরা চেয়েছিলাম আমরা 72-এর সংবিধানে চলে যাব, কিন্তু সেটা পারলাম না। কিন্তু দেখেন সংবিধানের মধ্যেই বলা আছে সংবিধানকে সংযোজন, বিয়োজন, সংশোধন এগুলো করা যাবে, কিন্তু প্রতিস্থাপন করা যাবে এটা তো বলা নাই, এইটা কিন্তু সংবিধানে বলা নাই। কিন্তু এই ভুলটা আমরা করি। সেই জন্য দেখেন আমাদের যে দেশের হাইয়েস্ট কোর্ট অফ দি কান্ট্রি, আমরা মনে করি যে দেশের বিচার যদি থাকে আইনের শাসন থাকবে, আইনের শাসন থাকলে গণতন্ত্র থাকবে, না হলে তো কোনো কিছুই থাকে না। এখানে একটা প্রশ্ন আপনার কাছে আমার, সেটি হচ্ছে যে আপনি সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতির বাইরেও আপনার একটি রাজনৈতিক পরিচয় আছে, আপনি একটি বড় দলের সঙ্গে যুক্ত, আবার আমাদের শ্রদ্ধেয় ইউসুফ হোসেন হুমায়ুন সাহেবও আরেকটি বড় দলের সঙ্গে যুক্ত, বিএনপি এবং আওয়ামী লীগ, আপনারা দুজন। আমাদের সংসদ তো দীর্ঘদিন ধরে, মানে এখনকার সংসদের কথা যদি না বলি, এই 2 দলের মধ্যেই ঘুরপাক খাচ্ছে এবং সংসদের যারা সদস্য অধিকাংশ ক্ষেত্রে কিন্তু সেখানে আইনজীবীদের প্রাধান্য দেখি আমরা। আমাদের বর্তমান মহামান্য রাষ্ট্রপতিও একজন আইনজীবী এবং আইনের লোকজনের ওখানে তারা আইন প্রণয়ন করেন, তারা আইন ভালো বোঝেন। সেক্ষেত্রে তাহলে কেন তারা এরকম একটি আইন প্রণয়ন করলেন যাতে বিচার বিভাগের স্বাধীনতা ক্ষুণ্ণ হয়ে সংসদের সদস্যদের কাছে, রাজনৈতিক ব্যক্তিদের কাছে বিচারকদের অপসারণের ক্ষমতা চলে যায়? দেখেন এইটার প্রেক্ষাপটটা আরেকটা প্রেক্ষাপট আমাকে এখন বলতে হয়। 1991-এর আগে এখানে রাষ্ট্রপতি শাসিত সরকার ছিল, আপনাদের মনে আছে? নিশ্চয়ই মনে আছে। কিন্তু পরবর্তীতে আপনি বিএনপি জিতলো 91-এর নির্বাচনে, জেতার পরে কিন্তু সেই রাষ্ট্রপতি শাসিত সরকারকে পরিবর্তন করে পার্লামেন্টে নিয়ে এসেছিলেন এবং সেই সময় কিন্তু কিছু কিছু পার্লামেন্ট সদস্যরা এইরকম একটা প্রস্তাব দিয়েছিল, যেহেতু আমরা এখন একটা সংসদীয় গণতন্ত্রে ফিরে এসেছি, কাজেই এই বিচার বিভাগের এই যে বিচারপতিদের এই অপসারণের ক্ষমতাটা আমরা পার্লামেন্টে নিয়ে আসি। কিন্তু দিদেন প্রাইম মিনিস্টার এটা কিন্তু রাজি হন নাই। কেন রাজি হন নাই? বলছে যে বিচার বিভাগের একটা ভিন্ন স্যাংটিটি এবং একটা ইন্ডিপেন্ডেন্সি থাকা দরকার, এবং তাদেরকে যদি সেটা না দেওয়া হয় তাহলে পরে এই যে আমরা যে আজকে যে ফিরে আসলাম গণতন্ত্রে, এইটার কিন্তু কোনো আর থাকবে না, আপনার গুরুত্ব থাকবে না। সেই সমস্ত কারণেই দেখেন এতবার ক্ষমতার পরিবর্তন হলো, কখনো কিন্তু এটা পরিবর্তন হয় না। কি প্রেক্ষাপটে হলো সেটা তো মঞ্জিল মোর্শেদ সাহেব বললেন যে এদের একটা উদ্দেশ্য ছিল এই ষোড়শ সংশোধনী করা। ধন্যবাদ আপনাকে অ্যাডভোকেট ইউসুফ হোসেন হুমায়ুন। আমরা যদি এই রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে যদি আসি, যে আপনি আওয়ামী লীগের নেতা বা রাজনীতির সঙ্গে যুক্ত, আপনি তো জানেন জিনিসগুলি বোঝেন এবং একই সঙ্গে আপনি আইনজীবী এবং আইনজীবী সমিতির সাবেক সভাপতি, ফলে বিচারাঙ্গন এবং রাজনৈতিক অঙ্গন দুটো অঙ্গনই আপনার কাছে সমানভাবে পরিচিত, আপনার 2 জায়গাতেই সমান বিচরণ। আপনি কি মনে করেন যে এই সিদ্ধান্তটি কি হলো, মানে কেন হলো? প্রথমত হচ্ছে যে
সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের কাছ থেকে কেন আবার সেটি সংসদে নেওয়া হলো এবং এখন যে বাতিল হলো তার ফলে কি হবে? দেখুন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। প্রাণবন্ধ আলোচনা শুনলাম। কথাটা হচ্ছে যে সংবিধান আমরা করেছি 72 সালের মুক্তিযুদ্ধের পরে, এটার পেছনে কিন্তু অনেক ইতিহাস আছে। আমি সব বলতে চাচ্ছি না, অনেক সংগ্রাম, অনেক রক্ত, যুদ্ধ, সব কিছু। এবং সেই সংসদের প্রথম সংসদের যেটা 73 সালে, সেখানে আমি একজন সশস্ত্র শাখার কি বলবো সৌভাগ্য হয়েছিল। এবং সংবিধানে আমি একজন স্বাক্ষরকারী। আমি বঙ্গবন্ধুর আসনে বাই ইলেকশন বলে নির্বাচিত হয়েছিলাম। তখনকার দিনের যারা সংবিধান প্রণেতা, যারা অনেক চেষ্টা করে এবং বলা হতো যে ওয়ান অফ দ্য বেস্ট কনস্টিটিউশন অফ দিস পার্ট অফ দ্য ওয়ার্ল্ড, সেখানে তারা কিন্তু আজকের, আমি বুঝি না সবিরোধী বক্তব্য দিলেন, এটার কৈফিয়ত জনতাব্দী সাহেব দিয়েছেন। আমার অবাক লাগে যে আজকে যদি বলে সে যেটা মনজুর মোর্শেদ সাহেব বলছেন যে আজকের পার্লামেন্ট মেম্বাররা ডেভেলপমেন্ট ওয়ার্কের মধ্যে জড়িত, স্কুলে, রাস্তাঘাট, এখানে সেখানে, এটা তো বাস্তবতা। যেভাবে উন্নয়ন হচ্ছে দেশে, সেটার সম্পৃক্ততা যদি সংসদ সদস্যের না থাকে, জনপ্রতিনিধি না থাকে, তাহলে তো এটা সুপারভিশন কে করবে? শুধু সরকারি কর্মচারীরা? তা তো হয় না। আমি যে করছি, দল বড় কথা না, যে সংসদ যে একটা স্থানীয় সরকার আছে, স্থানীয় সরকার করবে। সরকার তো করবেই। সরকার একটা আমাদের জনপ্রতিনিধিদের দায়িত্ব আছে, সেটা যাতে সঠিকভাবে হচ্ছে কিনা দেখার জন্য। সুতরাং এখানে কিন্তু বাস্তবতা যেটা আছে, কাজে ওই কারণে এটা আমার সংবিধান, আমি যেটা বলতে চাই, তখন কিন্তু আর্টিকেল 96টা করা হয়েছে, যেটা বাধাগ্রস্ত হলো কবে? যখন সামরিক শাসন আসলো 75-এর পরে। সামরিক শাসনের সময় আপনি চিন্তা করতে পারেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ফাউন্ডিং ফাদার অফ বাংলাদেশ, এটা অস্বীকার কোনো উপায় নেই। তার হাত থেকে কিন্তু মরহুম জিয়াউর রহমান পদক নিয়েছেন। সাথে এইটা বাস্তবতা। সেই সংবিধানের তার হত্যার বিচার বন্ধ করা হয়েছে মার্শাল প্রোক্লামেশনের মাধ্যমে, এবং এই ধারাবাহিকতা চলতে থাকে। এবং এই যে মার্শাল প্রোক্লামেশনের মাধ্যমে যে সমস্ত সংবিধান বেসিক স্ট্রাকচারটার মনজুর মোর্শেদ সাহেব বললেন, সেটা পরিবর্তন করা হয়েছে। সেই বেসিক স্ট্রাকচারগুলি পরিবর্তন থেকে এখানে বেশ কিছু মামলা হয়েছে, হাইকোর্টে হয়েছে, তারপরে সর্বোচ্চ আদালত কিন্তু এগুলিকে সমস্ত সামরিক ফরমানে আদালত মাধ্যমে যে সমস্ত সংবিধানের পরিবর্তন আনা হয়েছে, বেসিক পরিবর্তন, সেগুলি কিন্তু আবার ফিরিয়ে এনেছেন। একটি জায়গায় যেটা সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল বলা হয়, যেটা করা হয়েছিল, সেখানে কিন্তু মাননীয় প্রধান বিচারপতি একটা চেয়ারম্যান এবং 2জন জ্যেষ্ঠ বিচারপতি তার সদস্য হবেন। এখানে কিন্তু এই সুপ্রিম কাউন্সিল কিন্তু কোনোদিন, আমরা যতটুকু আমার জ্ঞান আছে, আমাদের অনেক ভাইরা হয়তো বেশি জানবেন, সেখানে কিন্তু কার্যকরী কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। বিকজ আপনি বুঝতে পারেন কেন সম্ভব হয়নি। সেই কারণে আরেকটি কারণ হলো যে সংসদ থেকে এটা কেন ফেরত যাবে না, এবং এটা আমরা বহুবার আমাদের সুশীল সমাজ বলেন, আইনজীবী সমাজ বলেন, সবাই কিন্তু বলে আসছিল, এবং বামপন্থী বা মধ্যপন্থী সব দলের নেতা বলছে যে আমরা আবার 72 সংবিধানে কেন ফেরত যাচ্ছি না। এটা কিন্তু জনদাবি ছিল একটা দেশের মধ্যে। সেই প্রেক্ষাপটে কিন্তু আজকের এই যে গিয়েছে, যেটা কালকের আমার সৌভাগ্য শোনার একজন সাবেক বিচারপতি আমিনুল ইসলাম সাহেব বলেছিলেন, যদি সংবিধান একটা ইন্ডিপেন্ডেন্ট বডি, একটা সংবিধান একটা সর্বোচ্চ আইন, সেই সংবিধান সেই সংসদ যদি আপনার প্রধান রাষ্ট্রপতি মহামান্য রাষ্ট্রপতিকে ইমপিচ করতে পারে, অভিশংস করতে পারে, তাহলে পরে এখানে যদি সংসদ সদস্যরা, পার্লামেন্ট, এটা বিভিন্ন দেশে আছে, পার্লামেন্ট ইজ দ্য সুপ্রিম, তারাই কিন্তু এই বিচারপতিদের সংসদ বলে যাই বলে করে, সেটা অসুবিধা কোথায়? এই কথা বিচারপতি আমিনুল ইসলাম বলেছে, আমি সেই কথা রিপিট করে বলছি। কাজে এখানে কিন্তু শঙ্কার কোনো কারণ নেই। তাছাড়া যে অ্যামেন্ডমেন্টটা হয়েছে, সেখানে কিন্তু আবার বাইলজের কথা আছে। আপনার সেই বক্তব্যের সুযোগ নাই, যেহেতু অ্যাপিলেট ডিভিশনের সর্বোচ্চ রায়ে এটি বাতিল হয়ে গেল। আমি সুযোগের কথা বলছি না। হোয়াট আই এম সেইং দ্যাট দিস ইজ দি ব্যাকগ্রাউন্ড, এইটা ব্যাকগ্রাউন্ডে করা হয়েছিল। কাজে এখন সর্বোচ্চ আদালত রায় দিয়েছেন, সেটা শিরোধার্য। তো এ ব্যাপারে কোনো, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন যেটাই প্রমাণ করে দেশে স্বাধীন বিচার ব্যবস্থা আছে। এখন কোনো মামলার রায় আমার সুবিধা মতন হলে বলবো না
আর একটা কোনো অসুবিধা হলে এই কিন্তু এটা থাকা ঠিক না। এটা আমরা বিশ্বাস করি যে বিচার এখন এই সংশোধনী বাতিলের ইমপ্লিকেশন কি হবে সেটা নিয়ে আমরা আপনাদের বক্তব্য শুনবো একটু বিরতির পরে। প্রিয় দর্শক, আমাদের সঙ্গে থাকুন, অল্পক্ষণের মধ্যেই ফিরে আসছি আমরা এই আলোচনায়। বিরতির পরে আরেকবার আমন্ত্রণ জানাচ্ছি পাওয়ার টকশো অনুষ্ঠানে। আমরা কথা বলছিলাম ষোড়শ সংশোধনী বাতিল রায় প্রসঙ্গে। জি, বিরতির আগে আমরা ব্যারিস্টার অ্যাডভোকেট ইউসুফ হোসেন হুমায়ুন আপনার বক্তব্য শুনছিলাম। আমি আবারও আপনার কাছেই আসছি যে এই যে সংশোধনীটি বাতিল হয়ে গেল, এখন কেউ কেউ বলছেন, আমরা পত্রপত্রিকায় যেটি দেখছি বা টেলিভিশনে শুনছি, আপনাদের মতো সিনিয়র আইনবিদরাই বিভিন্নজন বিভিন্ন রকম কথা বলছেন যে এক ধরনের সাংবিধানিক শূন্যতা তৈরি হবে। তাহলে কে কালকে যদি কোনো প্রয়োজন দেখা দেয় অপসারণের কোনো বিচারপতিকে, সেক্ষেত্রে কে করবেন? আবার কি সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের কাছে যাবে না কি হবে? মানে এটি নিয়ে এক ধরনের বিভ্রান্তি আছে, আপনি কি মনে করেন? আমি মনে করি যেটা জাজমেন্ট, যেটা রায় হয়েছে, সেখানে একটি কথা আছে যেটা আমি আবার বলতে চাচ্ছি। এটার কিন্তু শেষ নয়, রিভিউ পিটিশন হতে পারে। এটা ডিপেন্ড করবে পার্লামেন্টে আলোচনা হয়ে, পার্লামেন্ট বোর্ড আছে সেখানে আলোচনা হয়ে সেইভাবে সিদ্ধান্ত করবেন যারা পরবর্তী পদক্ষেপে রিভিউ করবেন কিনা, এই একটা রায়। আরেকটি কথা, যদি রিভিউ না হয় তাহলে পরে জাজমেন্ট স্ট্যান্ডস, মানে ফাইনাল হয়ে গেল। এখানে এই জাজমেন্ট এইটা নিয়ে কিন্তু আপনি সঠিক বলেছেন যে কেউ বলে সুপ্রিম জুডিশিয়ালে ব্যাক করবো, অনেক কেউ বলেছেন, এবং সবাই নাম করা আইনজীবী বিচারপতি ব্যাক করবে না। এখানে আমি একটা কথা বলতে চাচ্ছি, সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল যে অধ্যাদেশের মাধ্যমে বা ব্যবস্থার মধ্যে করেছে, সেখানে যাওয়ার কিন্তু স্কোপ আমার দৃষ্টিতে নাই। এখানে পার্লামেন্ট আবার কিন্তু এটা নিয়ে আলোচনা করতে হবে, কিন্তু হাউ টু প্রসিড, এবং জাজমেন্টের উপর অপেক্ষা করতে হবে। এবং পূর্ণাঙ্গ রায় ছাড়া কিন্তু বলা, চূড়ান্তভাবে কিছু বলা সম্ভব না আমার পক্ষে। কারণ চূড়ান্ত রায় বলাই আছে, কিছু অপোজিশন থাকবে, সেইখানে কিন্তু হয়তো প্রসিডিওরটা কীভাবে হবে, সুপ্রিম জুডিশিয়াল থাকবে, এটাও কিন্তু তারা বলতে পারেন রায়ের ভিতরে। সেটার জন্য আমাদের মানে রায়ের বলে দেওয়া পূর্ণাঙ্গ রায়ের পরে, হ্যাঁ, রায়ের মধ্যে হয়তো যদি থাকবে। আচ্ছা, মানে সুযোগ আছে তো? সুযোগ আছে। অ্যাডভোকেট মঞ্জুর মোর্শেদ, আমি আপনার এই প্রশ্নের উত্তর একটু আমার বাকি আছে, সেটা শেষ করলে হয়তো সবাই বুঝতে ভালো হবে। ওখানে আরেকটা জিনিস ছিল, সেটা হলো যখন আপিল বিভাগের জাজমেন্টটা হলো, সেই ব্যাকগ্রাউন্ডের জায়গাটা আমি ক্লিয়ার করে দিচ্ছি। আপিল বিভাগের জাজমেন্ট হওয়ার পরে সেখানে আর্টিকেল 96-কে প্রোটেক্ট করা হলো, এই বলে যেটা বিচার বিভাগের স্বাধীনতার প্রশ্ন, এখানে বিচারকদের অপসারণের ক্ষমতা সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে থাকবে। ওই জাজমেন্টের এগেনস্টে আমাদের বর্তমান অ্যাটর্নি জেনারেল উনি রিভিউ পিটিশন ফাইল করেছিলেন। একটা ছিল CP-17, একটা ছিল CP-18। ওই রিভিউ পিটিশন যখন ফাইল করেন, সেখানে এই আর্টিকেল 96-এর বিষয় কোনো রিভিউ সরকার ফাইল করেনি, এবং রিভিউতে আবার একটা জাজমেন্ট হয়েছে। সেই রিভিউর জাজমেন্টে এসে তখন ওই কন্ডোনেশনগুলো দিয়ে আদালত বলে দিয়েছেন যে কি কি কারণে তারা এই কন্ডোনেশনগুলো দিলেন। কারণ হাইকোর্ট ডিভিশন কিন্তু একদম সমস্ত কিছু বাতিল করে দিয়েছিলেন, সেখানে তারা কিছু কিছু জিনিস কন্ডোন করলেন। তার মধ্যে একটা হলো এই আর্টিকেল 96 রিভিউতে গিয়েও। তো এই সুপ্রিম কোর্টের আপিল বিভাগের সর্বোচ্চ জাজমেন্টের পরে, এই জাজমেন্টের পরে আমরা যে গ্রাউন্ডটা নিয়েছি সেটা হলো যে আমাদের বিচার বিভাগের বিচারের দায়িত্ব হলো সুপ্রিম কোর্টের, এবং সুপ্রিম কোর্ট যখন একটা চূড়ান্ত পর্যায়ে জাজমেন্ট দিবে সেটাকে বলে জাজমেন্ট ল। সেটা কিন্তু পার্লামেন্টে যেমন আইন পাস করলে ল, ওটাকেও কিন্তু লই বলে, জাজমেন্ট ল। এবং আমরা একটা গ্রাউন্ড নিয়েছি, যখন সুপ্রিম কোর্ট এইটা বলে দিয়েছে সেটার বিরুদ্ধে আপনি আর কোনো আইন করতে পারবেন না। এটা সিম্পল ব্যাপার। আপনি ধরেন সুপ্রিম কোর্ট একটা বলে দিল যে সেইটা করার জন্য, আপনি বললেন না আমরা এটা করবো না, তাহলে তো সুপ্রিম কোর্টের অস্তিত্ব থাকে না। আমরা তো সংবিধানে ম্যান্ডেটটা ওইভাবেই দিয়েছি যে গার্ডিয়ান অফ দ্য কনস্টিটিউশন সুপ্রিম কোর্ট, অর্থাৎ গার্ডিয়ান অফ দ্য কনস্টিটিউশন মানে কি, এবং এক্সপ্লেনেশনটা কে করবে, সুপ্রিম কোর্ট করবে। অর্থাৎ আইনগতভাবে যখন আইনটা পাশ করা হলো, আইনের ব্যাপারে আমরা চ্যালেঞ্জ করলাম, আলট্রাভাইরাস বললাম, কোর্ট বলে দিল, বলে দেওয়ার পরে সিদ্ধান্ত চলে আসলো। তারপরে ওইটাকে পরিবর্তন করে ওই স্পিরিটের বাইরে গিয়ে আইন করা যায় না, সেইটা এই 16তম সংশোধনী করা হয়েছে। এই হলো প্রেক্ষাপট। এবং এই প্রেক্ষাপটের পক্ষে স্যার যেটা বলছেন দুইটা জিনিস, একটা হলো 72-এর সংবিধানের কথা বলছেন। দেখেন 72-এর সংবিধান তো যাওয়ার কথা বলা হচ্ছে। 72-এর সংবিধানে যাওয়ার জন্য কিন্তু বিশেষ করে 96-এর পরে যখন আওয়ামী লীগ ক্ষমতায় আসলো, ওই সময় কিন্তু বামপন্থী সহ প্রগতিশীল মুক্তিযোদ্ধা সবাই কিন্তু বলতেছিল আমরা দেশকে উন্নয়নে নিতে গেলে সঠিকভাবে যদি ধর্মনিরপেক্ষ রাষ্ট্র এবং গণতান্ত্রিক রাষ্ট্র করতে চাই, 72 সংবিধানে ফেরত যেতে হবে। কিন্তু 72 সংবিধানে কি আপনারা ইন টোটো সব ফেরত গেছেন? আপনারা তো সব ফেরত যান নাই। তো সেই কথাটা তো এটা বলার প্রশ্ন আসে না যে আমরা 72-এ যাচ্ছি। যদি আপনি বলতেন যে 72-এর 1 থেকে একেবারে যত অনুচ্ছেদগুলো আছে, রাষ্ট্র, ধর্ম, ইসলাম, মানে তারপরে যে আমাদের সকল সংশোধনী বাতিল করে, দ্যাটস রাইট, দ্যাটস এ ডিফারেন্ট কোশ্চেন, সেটা আপনি বলতে পারতেন সেটা। আর এইটা হলো বঙ্গবন্ধু যখন
এই সংবিধান প্রণেতা তো বঙ্গবন্ধুর নেতৃত্ব হয়েছে, বঙ্গবন্ধুর গাইডলাইনে হয়েছে, এবং মুক্তিযুদ্ধের 30 লক্ষ লোকের শহীদের রক্তের বিনিময় হয়েছে। এটা কারেক্ট যে এই সংবিধানটা আমরা কিন্তু ইচ্ছা করলে ফেলে দিতে পারি না, কিন্তু সংবিধান প্রণেতারা তখনই বুঝছিলেন যে আজকে দেশের পরিস্থিতি এক ধরনের হবে, 50 বছর পরিস্থিতি আর এক ধরনের হবে, তাই না? আজকে ধরেন এখন এই যে এভিডেন্সের কথা বলে, ব্রিটিশ আমলে ওই সময় একটা সাক্ষীর জন্য কোর্টে আসবে, সাক্ষী করবে, জেরা করবে, কোর্ট বিশ্বাস করলে সাজা দেবে। আর এখন ধরেন আপনার আসার দরকার নাই, এখানে সিসি ক্যামেরায় আপনি পাইলেন কেউ চুরি করতেছে কিনা, ওইটা আপনি কোর্টে নেবেন, সাক্ষী হবে, বিচার হবে। দেখ সিনারিও চেঞ্জ হয়ে গেছে না? তো সংবিধান ওই রকম পরিবর্তনের জন্য বঙ্গবন্ধু নিজে যে সংবিধান করেছিলেন সেখানেই প্রভিশন রেখে দিয়েছেন, সংযোজন, পরিবর্তন, বিবর্তন। আর সবচেয়ে বড় কথাটা যেটা আমরা অনেকেই ভুলে যাই, সেটা হলো 72-এর সংবিধানে ছিল এটা পার্লামেন্টের কাছে, কিন্তু বঙ্গবন্ধু কিন্তু 4র্থ সংশোধনীতে বঙ্গবন্ধু নিজেই এই সংশোধনী করে সংসদের কাছে ক্ষমতাটাকে নিয়ে গেছিলেন। এটা আমাদের মনে রাখতে হবে যে বঙ্গবন্ধু সর্বশেষ কি স্টেপ নিয়েছিলেন, ওইটাই নিয়েছিলেন। তারপরে ইতিহাস সামরিক শাসন যে দেশের ক্ষতি করেছে এটার ব্যাপারে কোনো দ্বিমত নাই। এটা আপনারা রাজনীতিবিদরা যাই বলেন, আমরা রাজনীতি করি না, আমরা ওটা বলি সামরিক শাসন দেশকে ক্ষতি করে, বিচার বিভাগকে ক্ষতি করে, সবকিছুই করেছে। কিন্তু তারপরেও আমরা আসতে চাচ্ছি সর্বশেষ পর্যায় থেকে 15 অ্যামেন্ডমেন্টে, যেখানে পার্লামেন্ট মেজরিটি ভোটে এই বিচারকদের অপসারণের ক্ষমতাটা সংসদের হাতে রাখলো, এই আপনার সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল রাখলো 15তম সংশোধনীতে। তারপরে যে আইনটা করলো, আমরা তো ওই পরের আইনটাকে চ্যালেঞ্জ করেছি, তো পরের আইনটা চ্যালেঞ্জ করলে তো আগের আইনটাই থাকবে। এখন এই লিগাল যে ব্যাটেল বা এখানে যে মতামতের প্রশ্ন বলেন, বাংলাদেশের সব বিষয়ে কিন্তু এরকম মতামত থাকে, কিন্তু তারপরেও আইন তার নিজস্ব গতিতে চলবে। আপনি ধরেন আজকে একজন সচিবকে 25 বছর হলো, তাকে রিটায়ার করাই দিলেন, উনি এসে হাইকোর্টে মামলা করলো, মামলা করার পরে বলে দিল যে ওই রিটায়ার্ডের যে চিঠিটা ওটা অবৈধ ঘোষণা করলো। হোয়াট উইল হ্যাপেন? তারে কি আবার সচিব হিসেবে নিয়োগ করতে হবে? হি উইল জয়েন দেয়ার, বলবে যে এই যে আমার হাইকোর্টের ভার্ডিক্ট, তুমি যেটা বাতিল করেছো আমার শেষ, আমি এখানে জয়েন করবো, বাস হি উইল জয়েন দেয়ার। হ্যাঁ, কিছু কিছু লোক থাকে চালাকি করতে চায়, তাকে জয়েন করতে দিবে না, তখন আদালত অবমাননা মামলা করতে হয়, তখন আদালত তাকে হাজির হইতে বলে, তখন বাধ্য হয়ে এসে দেয়। এখন ওই রকম যদি পরিকল্পনা থাকে যে আপনি রায় যাই দেন, ওই যে একটা কথা আছে না যে ছেলে পাস করেছে, চাকরি পাবে না, চাকরি পেলে কি হবে, বেতন পাবে না, বেতন পেলে কি হবে, বেতন পেলে সে ভালো খাওয়া দাওয়া করতে পারবে না। এখন রায় হইছে, রায় হওয়ার পরে আমি তো এখানে কোনো আপনি মনে করেন যে ইভেন্চুয়ালি ইট উইল গো ব্যাক টু দ্য সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল কারেক্টলি, এবং এটি যেটা সবাই বলছেন এটি কারেক্ট। আমাদের হাইকোর্টের শুনানির সময় প্রশ্নটা এসেছিল, এরকম প্রশ্ন এসছে, এবং কোর্ট কিন্তু সেখানে কোর্টে যখন আর্গুমেন্ট হয় তখন কিন্তু তারা বলে, কোর্ট ওপিনিয়ন দেয় বিভিন্ন রকম, সেখানে বলছে না কেন হবে, এটা তো ওটা তো রিভাইভ হবে, এবং আমাদের ইন্ডিয়ান সুপ্রিম কোর্টের একদম ডিসিশনও আছে। তো সেখানে তারপরেও আমরা বলবো যে জাজমেন্ট তো বেড়ে যাবে খুব শীঘ্রই, তো সেখানে আমরা মনে করি যে ওখানে ওই ব্যাখ্যাটা পেয়ে যাবেন, ওখানে নিশ্চয়ই ব্যাখ্যা থাকবে, কারণ কোর্ট তো নিশ্চয়ই এমন একটা জায়গায় রাখবে না যে মানুষকে বিতর্ক করতে পারে, আইনগতভাবে কোনো একটা ফল থাকতে পারে যে এটা কি হলো, এরকম বিতর্কের কোনো সুযোগ আশা করি থাকবে না। এই জায়গাগুলো যদি আমরা বিবেচনা করি তাহলে আমার মনে হবে যে এখানে আমাদের কোনো বিতর্কের সুযোগ নেই। আমাদের মেন্টালিটি যে সুপ্রিম কোর্ট জাজমেন্ট দিয়েছে, উই হ্যাভ টু অ্যাকসেপ্ট ইট, আমাদের ব্যতিক্রম কিছু নাই। আর স্যারের আরেকটা কথা বলি, একটু আমি উন্নয়নের কথা বলতে চাই। উন্নয়ন হচ্ছে, আমরা কিন্তু অস্বীকার করি না, উন্নয়ন অবশ্যই হচ্ছে, কিন্তু উন্নয়নের নেতৃত্বটা সংবিধানের ম্যান্ডেট কি? ম্যান্ডেট হইলো ল মেকাররা ল পাস করবে, আর উন্নয়ন দেখার জন্য আপনি যেটা বলেন স্থানীয় সরকার আছে, তো ম্যান্ডেট আছে, উপজেলা পরিষদের চেয়ারম্যান, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, আপনি খবর নেন তো উপজেলাতে কি হয়, কোন উপজেলা চেয়ারম্যান কি কোনো ডেভেলপমেন্ট আর কোনো নিয়োগ কোনো কিছু করতে পারে না। তো এই জায়গাটাই হলো সমস্যা। আপনার এই যে 16 অ্যামেন্ডমেন্টের প্রশ্ন আসলো কেন, ওই উন্নয়নমূলক কাজে ল মেকারদেরকে আপনি প্রবেশ করানোর কারণে তারা ওখানে ডেভেলপমেন্টে ঢুকে গেছে, তো তারা ডেভেলপমেন্ট হলো তাদের টার্গেট। আর সবচেয়ে বড় আরেকটা সমস্যা, সেটা হলো 72 সনের সংবিধানে কত % আইনজীবী ছিল? 60-70% আইনজীবী ছিল। আর বর্তমানে আমাদের মহামান্য রাষ্ট্রপতি এই কিছুদিন আগে এক বক্তৃতায় বলেছেন যে এখন শতকরা 60 থেকে 70 ব্যবসায়ী, ব্যবসায়ীরা পার্লামেন্টে আছেন, তারা তো ব্যবসার দিক দিয়ে চিন্তা করবেন। তা এখন সিনারিও চেঞ্জ হয়ে গেছে, 72 সনের পার্লামেন্ট আর বর্তমানের পার্লামেন্ট, সিনারিও চেঞ্জ হয়ে গেছে। হ্যাঁ, আপনি দেন আজকে যে এই যে ব্যবসায়ীরা, স্বাভাবিক ব্যবসায়ীরা যখন সংসদ সদস্য হবে তার ব্যবসা ছাড়া কিছু পরিকল্পনা থাকবে না। আপনি দেখেছেন, আমরা লার্নেড অ্যাটর্নি জেনারেল যদি লিখিত বক্তব্যটা আপনি নেন, পেপার বুকটা নিয়ে দেখেন উনি কি বলেছে। উনি বলেছে 15তম সংশোধনী যেটা পাশ হয়েছে, বলছে ওটা পার্লামেন্টে সঠিকভাবে করতে পারে নাই, মানে এটা ফাঁকজোকের মধ্যে হয়ে গেছে। এইটা হলো লার্নেড অ্যাটর্নি জেনারেল লিখিত বক্তব্য আপিল বিভাগে দেওয়া হয়েছে। তাহলে আপনি বলেন ওনার বক্তব্যের মাধ্যমে আমরা বলতে পারি যে হোয়াট ইজ ডুইং ইন দ্য পার্লামেন্ট। আমাদের যে লেজিসলেটিভ পাওয়ার যারা আছে, ওরা একটা ড্রাফট করে দেয়, ড্রাফট করার পরে এখানে 2-1 সদস্য আছে, তারা দেখে থাকে, আর যদি সরকারের খুব ইম্পর্টেন্ট বিষয় তাহলে সরকারের বেশ কিছু মন্ত্রীরা এগুলো দেখাশোনা করে তারপরে পার্লামেন্টে পাস করে। এবং সেখানে আর্টিকেল 70
আর্টিকেল 70 থাকার পরে আপনি যে বললেন যে বিচারকদের অপসারণের ক্ষমতা মতামত দিবে সবাই, আপনি আর্টিকেল 70 থাকার কারণে তো সেটা পারবে না। ধরেন একটা ক্ষমতা এরশাদ ক্ষমতায় আছে, জাতীয় পার্টির 5 জনে মিলে ডিসিশন নিল ওই জজকে অপসারণ করব, এটা আমাদের সিদ্ধান্ত। পার্লামেন্টে গেল, পার্লামেন্টে কি কোনো সদস্য ওই সিদ্ধান্তের বাইরে আলোচনা করতে পারবে? জজ সাহেব যদি ভালো হয় তা করতে পারবে? পারবে না, তাহলে মেম্বারশিপ চলে যাবে তার। আর্টিকেল 70 একটা বাধা। এজ এ হোল আমরা যতগুলো গ্রাউন্ড নিয়েছি, মানে এটা একটা খুবই ইন্টারেস্টিং আলোচনা। তো যে সংসদে তো আসলে সংসদ নেতার ইচ্ছাতেই সকলে আলোচনা করেন, বা সংসদীয় দলের বৈঠকে যেটি সিদ্ধান্ত হয় যে এই বিষয়ে আমরা পক্ষে থাকবো বা বিপক্ষে থাকবো, এর বাইরে গিয়ে তো কারো কথা বলার সুযোগ নাই। হ্যাঁ, এমনিতে এখন একটা কথা আসছে এবার যে আমরা তো এবার বাজেটে অনেক আলোচনা করেছি, অর্থমন্ত্রীকেও তো আমরা গালাগালি করেছি। এটা তো ডিসিশন হয় না কোনো, এটা তো জাস্ট ডিসকাশন, প্রস্তাবনা। ডিসকাশনে পার্লামেন্ট মেম্বাররা করতে পারে, এটার অসুবিধা নেই। এটা বাজেটে করেছে যেহেতু সরাসরি জনগণ সম্পর্কিত দুটি ফিনান্সিয়াল ইস্যু ছিল, ওটা একটা প্রস্তাবনা ছিল, এটা তো একটা আইন না। সেই জন্য করেছে। কিন্তু আপনার ওই যে সিদ্ধান্তগুলো, এরকম যদি কোনো প্রস্তাব আসে একজন বিচারকের অপসারণের ব্যাপার, সেইখানে ধরেন মোশন আসলো, মোশন আসার পরে স্পিকার বলল যে না, এটা আলোচনার দরকার নাই, এটা আর তো দরকার নাই। একজন বিচারপতির সম্পর্কে যদি পার্লামেন্টে আলোচনা শুরু করেন, আমাদের মেম্বাররা যেভাবে বক্তব্য রাখে বিচারক সম্পর্কে, আমরা দেখেছি তো, দেখেছেন, আমাদের ইতিহাস আছে। এর বাইরে আর কি, এটা এর বাইরে তো কিছু বলার নাই। এখন সেই সিনারিও থেকে যদি আমরা বিচার বিভাগের ইন্ডিপেন্ডেন্স রক্ষা করতে চাই, তাহলে দলমত নির্বিশেষে, আমি বলবো যে এটাকে নিয়ে রাজনীতি না করে দলমত নির্বিশেষে আমরা আমাদের সংবিধানের ম্যান্ডেট অনুযায়ী এটাকে মেনে নিয়ে আমরা সেইভাবে অগ্রসর হলে। ধন্যবাদ অ্যাডভোকেট মজিল মোর্শেদ। জয়নুল আবেদিন, আবার আপনার কাছে আসছি যে আপনি কি মনে করেন যে আবারও কি আমরা সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের কাছে ফেরত যাব, নাকি নতুন করে আবার আইন পাস করতে হবে? প্রথম কথাটা হচ্ছে, আমার বড় ভাই হুমায়ুন ভাই অনেক এক্সপিরিয়েন্সড লোক, অনেক অভিজ্ঞ লোক, পার্লামেন্টে ছিলেন। আজকে না, মানে স্বাধীনতার আগের থেকেই মেম্বার অফ পার্লামেন্ট, তার অভিজ্ঞতা কিন্তু অনেক বেশি। কিন্তু তারপরেও এই যে ডেভেলপমেন্টের কথাটা বললেন আর কি, এখন তো ডেভেলপমেন্ট না, এখন নিয়োগ বাণিজ্যও চলে গেছিল। আপনার এই যে স্কুল কলেজের সভাপতি হয়ে তিনি নিজে হয়েছেন, তার স্ত্রী, এইগুলার হতে হতে ওখানে না শুধু ছাত্রছাত্রী ভর্তি এই বাণিজ্যের মধ্যে চলে গেছিলেন। যদি আমাদের দেশের সর্বোচ্চ আদালত যদি একটা জাজমেন্ট দিয়ে এগুলো বন্ধ না করতেন, খুব ভয়াবহ অবস্থার মধ্যে চলে গেছিল। লোকাল গভর্নমেন্ট একটা, আমাদের সংবিধানে লোকাল গভর্নমেন্টের স্ট্রেংথেন, শক্তিশালী করার জন্য বলা আছে, কিন্তু এই লোকগুলা কোনো কাজ করতে পারেনি। এখনও এই খড়গ আছে যে মানে খুব প্রবলেম। ল মেকাররা ল করবেন, দেশে সুন্দর ল করবেন, আইন করবেন, যে আইনের মধ্যে ওয়েলফেয়ার স্টেট হবে, সেই স্কোপটা এখন আর আসতেছে না নানান কারণে। সেটা অবশ্য আমার বড় ভাই বলা উচিত ছিল, যাই হোক, তার বলা একটু ডিফিকাল্ট সিচুয়েশনও আছে আমি মনে করি। তো এখন যে বিষয়টি আপনি বললেন, দেখুন এই জাজমেন্টটা দিয়েছে কিন্তু হাইয়েস্ট কোর্ট অফ দি কান্ট্রি। এখানে কিন্তু একজনের মাথার থেকে জাজমেন্টটা হয় নাই, 7 জন বিচারপতি, এখানে ফুল বেঞ্চ 7 জন বিচারপতি দিয়েছেন। তারা এটাকে আবার পার্লামেন্টে নেওয়ার মতো অবস্থা জাজমেন্টের মধ্যে থাকবে, এটা আমি অন্তত মনে করি না, এবং আইনও মনে করে না, বিচার ব্যবস্থার মধ্যে এটা আসতে পারে না। তো মঞ্জুর মোর্শেদ তো খুব ভালোভাবেই আপনাকে মানে বলেছে, আমি এবার ওইভাবে ওনার মতো বলতে পারি না। আমি যেটা বুঝি সেটা হচ্ছে যে এই জাজমেন্টের মধ্যেই পাবেন যে এরপরে কি হবে। যে 96 আপনি নিয়ে গেলেন, আবার সেই 96টা বেআইনি ঘোষণা করা হলো, তাহলে পরে আগে 96 কি ছিল, এটা নর্মাল কথা আর কি। তো এখন এইসব কথাবার্তা বলে যে ওই আচ্ছা ফাঁসি হয়েছে হাইকোর্টে, ঠিক আছে অ্যাপিলে গেলে এটা আমি খালাস করে দেব, এটা বলতেই হয়। আবার অ্যাপিলেট ডিভিশনে এটা বহাল রাখলে বলে যে একটু প্রেসিডেন্টের তো একটা স্কোপ আছে মার্সি পিটিশন দেওয়ার। তো এই ঘটনাটা হচ্ছে ওই রকম। তবে আমি যেটা বিশ্বাস করি, আমি দেশের হাইয়েস্ট কোর্টের একজন আইনজীবী বলতে পারেন, ছোটোখাটো আইনজীবীও বলতে পারেন। এই আবার ছোটোখাটো দৃষ্টিতে হচ্ছে এই হাইয়েস্ট কোর্টের যে জাজমেন্ট, এইটা অত কি বলে একজনের জাজমেন্ট না, একটা ফুল কোর্টের জাজমেন্ট। এখানে ওই রকম কোনো ফাঁক ফোকর থাকবে বলে আমি অন্তত মনে করি না। কাজেই 96 যে আগে যে অবস্থায় ছিল, আমার বিশ্বাস, এবং আমি এটা আইনগতভাবেই আমি মনে করি যে এটা সেখানেই চলে আসবে। যে আর একটা ছোট্ট প্রসঙ্গ, যে আপনারা তিনজনই আপনাদের ভাষায় লার্নেড লয়ার, আমি সাধারণ মানুষ, এবং আমাদের দর্শক যারা এই অনুষ্ঠান দেখছেন তারাও সাধারণ মানুষ অধিকাংশ। তো
একটা প্রসঙ্গ আসে যে এই সর্বোচ্চ আদালতের সকল বিচারপতি মিলে যে রায় দেওয়া হলো অ্যাপিলেট ডিভিশনের, তারপরেও একটা রিভিউয়ের প্রসঙ্গ আসে কখনো কখনো আমরা দেখি যে একটু আগে ইউসুফ হোসেন হুমায়ুন বললেন যে যদি সরকার সিদ্ধান্ত নেয় যে এটার বিরুদ্ধে রিভিউ হবে, সেক্ষেত্রে কি রিভিউ এই ধরনের রায়ের পরিবর্তনের কোনো সুযোগ আছে? ইউসুফ হোসেন হুমায়ুন না, এটা হুমায়ুন ভাইয়ের আগে আমি একটু বলি। এখন হুমায়ুন ভাই তো বলবেন আর কি, এখানে রিভিউর জন্য স্পেসিফিক কিছু পয়েন্ট দিতে হয় এবং সেই পয়েন্টের উপরে সিনিয়র সার্টিফিকেট দিতে হয় এবং ওই স্পেসিফিক ইস্যুর উপরেই আলোচনা করতে হয়। মঞ্জিল মোর্শেদ যে কথাটা বললেন যে অ্যাটর্নি জেনারেল এখানে রিটেন ওই আরাক রিভিউতেই সবগুলো ছিল, কাজেই গভর্নমেন্ট রিভিউ করতেই পারে, যেহেতু আমাদের সংবিধানে বলে দিয়েছে অপশন আছে। এই অপশনটা কি এখন আমার এইটা তাদের মাথায় কি আসে হুমায়ুন ভাই এটা ভালো করে বলতে পারে। রিভিউ পিটিশনটা আমার দৃষ্টিতে সেটা হচ্ছে যে জাজমেন্টে যখন বেরোবে তার আগে কিন্তু রিভিউ যে কোন পয়েন্টে করা হবে, এখানে লিগ্যাল ফ্ল যদি হয়, আইনগত ব্যত্যয় যদি ঘটে, এই ধরনের যদি এটা বিবেচনা করা হতো তাহলে এই ধরনের রায় হতো না। এই ধরনের বিষয়গুলি আসলে পরে এগুলি রিভিউর জন্য স্কোপ আছে। আমি যে কথা আপনার সাথে বলতে চাচ্ছি আপনাকে, সে যেরকম আমাদের বর্তমান আপিল বিভাগ, আগে লাইফ সেন্টেন্স আমার মোট 30 বছর আমি সাধারণভাবে জানতাম, এখন একটা ব্যাখ্যা হলো আমৃত্যু, মৃত্যু পর্যন্ত তাকে থাকতে হবে। তাই যে ব্যাখ্যার অনেক ব্যাপার আছে যেগুলি বাস্তবতার সাথে আমরা যেটা বিগত জেনেছি এখন জানছি। তো সেই জন্যই বলছি যে 72-এর সংবিধানের যে 96 ধারা ছিল সেটাকে কিভাবে ফেরত আনবেন বা জাজমেন্টের ভিতরে সেটা পরিষ্কার হবে। তবে একটা জিনিস পরিষ্কার, সেটা হচ্ছে যে বিচারপতিদের নিয়োগ কিন্তু দেন মহামান্য রাষ্ট্রপতি এবং রাষ্ট্রপতিকে অভিশং করে কিন্তু সংসদ। তো এই জিনিসটা আমাদের ভুললে চলবে না। আরেকটি কথা বলতে হয়, যেটা হবে কি হবে না আমি জানি না, কিন্তু ভারতে কিন্তু উদাহরণ আছে যে সুপ্রিম কোর্ট জাজমেন্ট দিয়েছেন, আপনি বিশেষ করে আমাদের শরিয়া লর উপরে একটা জাজমেন্ট আছে, সেখানে কিন্তু লোকসভা কিন্তু এটাকে বাতিল করে দিয়েছেন ইন কনসিডারেশন অফ দ্য পাবলিক মাইন্ড। কাজেই কোনটা সম্ভব না এই মুহূর্তে আমরা বলতে পারবো। তবে যে কারণে আমরা বলি, যেটা একটু আগে আবার রিপিট করছি আমি, যে যেভাবে রাজনৈতিককরণ করা যায় বক্তব্যের পরে গতকালকে বিভিন্ন মিডিয়াতে আমরা চ্যানেলে দেখেছি, এটা কিন্তু রাজনৈতিককরণ করে এই জাজমেন্টটাকে রাজনৈতিকভাবে ব্যবহার করার চেষ্টা করছে, যে হেইল করলাম। হেইলের ব্যাপার না, আমরা বলবো যে সর্বোচ্চ আদালত যে রায় দিয়েছেন, আমরা সাধারণ নাগরিক হিসাবে বা আমরা আইনজীবী হিসেবে সেটা অবশ্যই আমরা সম্মান দেখাবো। কিন্তু এটা রাজনৈতিকরণের চেষ্টা হচ্ছে এবং প্রতিনিয়ত হচ্ছে, এটা করা উচিত নয়। সেই কারণে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন যে এটাই প্রমাণ করে যে জুডিশিয়ারি ইন্ডিপেন্ডেন্ট, যে কথা বলা হতো প্রশ্নবিদ্ধ হয়ে গেছে, আজকে বিচার ব্যবস্থা নাই, এটা কক্ষিগত, এইটাতে অসত্য, সেটা প্রমাণ হয়েছে। জি, ধন্যবাদ আপনাকে। আমরা আরেকবার বিরতিতে যাব। প্রিয় দর্শক, আমাদের সঙ্গে থাকুন, অল্পক্ষণের মধ্যে ফিরছি আলোচনায়। বিরতির পরে আরেকবার আমন্ত্রণ জানাচ্ছি পাওয়ার টকশো অনুষ্ঠানে। আমরা কথা বলছিলাম ষোড়শ সংশোধনী বাতিল প্রসঙ্গে, সুপ্রিম কোর্টের বিচারপতিদের অপসারণের ক্ষমতা। জি, আমরা মোটামুটি শেষ দিকে চলে এসেছি। এই পর্যায়ে অ্যাডভোকেট মঞ্জিল মোর্শেদ, আবার আপনাকে দিয়ে শুরু করি। আপনি বলতে যাচ্ছিলেন ইউসুফ হোসেন হুমায়ুনের বক্তব্যের সূত্র ধরে। স্যার যেটা বলেছেন এটা খুব দুইটা বিষয়, একটা হলো রিভিউ বিষয়, একটা রাজনীতিকরণ। এটা খুব ভালো কথা বলেছেন। কারণ দেখুন, আমরা কিন্তু আমাদের ইতিহাসে আছে বাংলাদেশের যে সুপ্রিম কোর্টের রায় নিয়ে আমরা অনেকেই রাজনীতি করেছি। আমি এটা সরকারি দল বলেন, বিরোধী দল বলেন, বা একদম বহু লোক এটা করে। কিন্তু আমাদের এই জায়গাটা হলো আমাদের দুর্ভাগ্য যে আমরা এই সুপ্রিম কোর্ট বা আদালতকে নিয়ে রাজনীতি করি। এটা আমাদের করা উচিত না। এবং আজকে আদালতের যে এই কিছুটা হলো দুর্বল অবস্থা, এই জন্য আমরা আইনজীবীরা দায়ী। কারণ আমরা বারকে রাজনীতিকরণের মাধ্যমে কিছুটা ইনেকটিভ করে রেখেছি। এটা হলো একটা ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট। এইটার পরে বলবো, রিভিউটা হলো সুপ্রিম কোর্ট রুলসে একটা বিধান আছে। তবে রিভিউটা কি হয়, এরর অফ যদি কিছু থাকে ইনফরমেশন। কিন্তু আমার কাছে, আমি একজন খুব মানে স্যারদের চেয়ে খুব কম বয়সের আইনজীবী, কিন্তু আমার কাছে মনে হচ্ছে যে 11 দিন সুপ্রিম কোর্টের আপিল বিভাগে এত লেন্দি হিয়ারিংয়ের পরে, এবং বাংলাদেশের সবচেয়ে সিনিয়র আইনজীবী যারা, তারা আউটপুট দিয়েছে এবং 7 জন বিচারকের কোর্ট, তা আমার মনে হয় না যে এই মামলায়
আর কোনো শব্দ বাইরে আছে যেটা এটা ইনক্লুড করার দরকার আছে। কাজে সেই হিসাবে রিভিউ তো করা রাইট আছে, ঠিক আছে, কিন্তু রিভিউ করলে কি হবে সেটা হয়তো কোর্ট বলতে পারতে পারে। তো আমার কাছে মনে হচ্ছে না যে রিভিউতে এইরকম জাজমেন্ট কোনো পরিবর্তন হওয়ার কোনো সুযোগ আছে। তবে রিভিউটা কেন দেওয়া হয় বলেন, আমি দুইটা রিভিউর কথা বলি। একটা হলো এই রিসেন্ট হয়েছে, সেখানে হলো যে লালবাগ কেল্লার এই যে জায়গা দখল করে একটা বাড়ি করেছিল, সেখানে আপিল বিভাগ কিন্তু জাজমেন্ট দিয়া একটা শব্দ এক্সপান্স করার কারণে তারা ওখানে থেকে গেছিল। যে তদন্ত করে বলা হয় না যে এই জায়গাটা লালবাগ কেল্লার জায়গা, কারণ তাদের নামে সিএস রেকর্ড আছে। পরে আমি একটা রিভিউ করে তদন্ত রিপোর্টের পরে তদন্ত রিপোর্ট দাখিল করে কোর্টকে দেখাইলাম যে আপনারা যে জাজমেন্ট দিয়েছিলেন এটার থেকে এই তখন আমার কাছে এই সার্ভে রিপোর্টটা ছিল না, এই সার্ভে রিপোর্টটা আছে, এই জায়গাটা লালবাগ কেল্লার জায়গা। এইটা রিভিউ করেছে কোর্ট, রিভিউ করে বলেছে যে ঠিক আছে এটা লালবাগ কেল্লার জায়গা। তো এইরকম যদি কোনো কিছু ইস্যু থাকে সেইটাই শুধু মানে একদম very specific। সাইদি সাহেবের অ্যাপিল, এটা তো মানুষ অনেক পারসেপশন হলে কি জানি কি ফাঁসি টাসি হয়ে যাবে কি, কিন্তু এই রিভিউতে তো কোনো চেঞ্জ হয় নাই। আগে যেগুলো ফাঁসি হয়েছিল সবগুলোই তো রিভিউ হয়েছে, কিন্তু কোনো চেঞ্জ আপনারা দেখেন মেজর যেগুলো লেন্দি হিয়ারিং হয় সেগুলোতে কোনো ত্রুটি থাকে না, কোনো এরর থাকে না, কোনো কিছু ভুল থাকে না, এটা বেরোবে কোত্থেকে। আর সবচেয়ে আপনারা দেখবেন এটা আরও সব কিছু সমাধান হয়ে যাবে, একটু আজকে পত্রিকাটা পড়লেই দেখবেন মাননীয় প্রধানমন্ত্রী যে দৃষ্টান্ত দিয়েছেন, যে নির্দেশনা দিয়েছেন, এটা দেখলে আপনি বুঝতে পারবেন। আমরা বিভিন্ন কারণে বিভিন্ন লোকে বিভিন্ন রকম আলোচনা করতেছি, হয়তো দলকে দেখানোর জন্য, প্রধানমন্ত্রীকে দেখানোর জন্য বা মেম্বারদেরকে দেখানোর জন্য খুব ভয়েস আমরা রেজ করতেছি, কিন্তু প্রধানমন্ত্রী তো বলে দিয়েছেন যে বিচার বিভাগ স্বাধীন, তারা যে রায় দিয়েছেন সেটার ব্যাপারে আপনারা কথাবার্তা ঠিকভাবে বলেন। তো এইটা তো মেসেজ, কাজে এই মেসেজের পরে এইটার এই ওয়েবটা সৃষ্টি হইতে আমাদের হয়তো 2-4 দিন লাগবে, কারণ ওয়েবটা তো হঠাৎ করে আসে না, এই মেসেজটা সারা দেশের মানুষের মধ্যে পৌঁছতে হবে। তো এই পৌঁছার পরে আমার মনে হয় যে আলটিমেটলি এই যে এখন যে আলোচনা করছি, ডিবেট করছি, এটার সমাধানের জন্য নতুন কোনো পথ খুঁজতে হবে না। সুপ্রিম কোর্টের আপিল বিভাগের যে জাজমেন্ট, দ্যাট উইল বি দ্য আওয়ার ফাইনাল। অনেক ধন্যবাদ আপনাকে। জয়নুল আবেদিন, আপনার কাছে একটু অন্য প্রসঙ্গে আসি। সেটা আপনি একটু আগে বলেছিলেন প্রসঙ্গটি যে আমাদের বিচারপতিদের নিয়োগের ব্যাপারে সংবিধানের নির্দেশনা আছে যে আইনের আওতায় হবে, এবং বিচারপতি শুধু না, সাংবিধানিক প্রতিটি প্রতিষ্ঠান, নির্বাচন কমিশন বলেন, অন্যান্য প্রত্যেকটার জন্যই একটা সুন্দর আলাদা আইন থাকার কথা। কিন্তু আমরা এত বছরেও, স্বাধীনতার এত বছর পরেও বা সংবিধান প্রণয়নের এত বছর পরেও সংবিধানের নির্দেশনা অনুসারে সেই আইনটি কেন করতে পারলাম না? আপনার প্রিয় দল বিএনপি এতবার ক্ষমতায় ছিল, ওনার প্রিয় দল আওয়ামী লীগ এতবার ক্ষমতায় ছিল, তারপরেও কেন হলো না? দেখেন, এই যে অনেক সময় বলা হয় যে পার্লামেন্টের মেম্বাররাই 16 কোটি লোকে রিপ্রেজেন্ট করে, নির্বাচিত তারা, কিন্তু দেশের সর্বোচ্চ আদালতও যে 16 কোটি লোকে রিপ্রেজেন্ট করে, এবং এইটা তারা যে ওয়েলফেয়ারের কথা চিন্তা করে, দেশের মানুষের কথা চিন্তা করে, বিচার বিভাগ স্ট্রেংথেন করার চিন্তা করে, সেইটার প্রমাণ হচ্ছে রিসেন্টলি একটা এই ব্যাপারে একটা জাজমেন্ট হয়েছে, কি মঞ্জুল মোর্শেদ, যে বিচারপতি নিয়োগের ব্যাপারে যখন আইন করা হচ্ছে না, তখন এখন বিচারপতিদের বাধ্য হয়েছেন যে পার্লামেন্ট যেহেতু আইন করছেন না, কাজেই এইটার উপরে একটা গাইডলাইন থাকা দরকার, সেটা তৈরি হচ্ছে। হাইকোর্ট ডিভিশন দিয়েছে, এখন বোধহয় অ্যাপিল হয়েছে, আবার এটা অ্যাপিল হয়েছে, এইটা এই পর্যন্ত কেউ করেন নাই। সেই জন্য আমি মনে করি এই দায়িত্ব আমাদের দেশের সর্বোচ্চ আদালতকেই পালন করতে হবে। মানে এখন সংসদের দায়িত্ব তাহলে এই অবস্থায় পৌঁছে গেছি, কারণ ওনারা তো চলে গেছে ডেভেলপমেন্ট ওয়ার্কে, ওনারা পড়ে গেছে নিয়োগ বাণিজ্যে, ওনারা চলে গেছে গম বাণিজ্যে, এই সমস্ত কারণে ওনারা এই লাইনে কোনো চিন্তা করছেন না, দেশের মানুষের কথা চিন্তা করতেছেন না, ওয়েলফেয়ারের কথা চিন্তা করতেছে। সেই জন্যই এখন বিচার বিভাগের স্বাধীনতার জন্য আমাদেরকে কাজ করতে হচ্ছে। জি, অ্যাডভোকেট ইউসুফ হোসেন হুমায়ুন, না এই যে যেটি না উনি যেটা বলছেন এটা শুরু হয়েছে কবে থেকে উনি বলুক আগে, নিয়োগ বাণিজ্য বলেন, যে ভাষায় বলেন কেন, যাই হোক, এগুলি পরস্পর আমরা কাদা ছড়াছড়ি করতে পারি। বাস্তবতা এটা, আমাকে একটি পার্লামেন্টের সদস্য নির্বাচিত করেছেন সংসদ, আমার ওই এলাকায় কাজ করার দায়িত্ব আমার, যদি না কাজ করে আমি অথর্ব প্রমাণিত হব। সেখানে নিয়োগ বাণিজ্য কে করছে, কতটুকু, সেজন্য অ্যান্টি কারাপশন আছে, তারা দেখবে। আপনি যেটা বলছেন যে স্থানীয় সরকার যে কাঠামোটা আছে, তারা তো কাজ করবে, সরকারি কর্মচারীরা, এর সাথে যদি সংসদ সদস্য যদি সম্পৃক্ত না থাকে, তাহলে আমি আপনার সঙ্গে একটু বিনয়ের সঙ্গে দ্বিমত পোষণ করে বলতে চাই যে জনগণ যখন ভোট দেয়, ইউনিয়ন পরিষদের মেম্বার হোক, চেয়ারম্যান হোক, বা উপজেলা হোক, সিটি কর্পোরেশন, পৌরসভা, তাদের দায়িত্ব হচ্ছে স্থানীয় সরকারের উন্নয়ন, এবং সংসদ সদস্য তিনি ঢাকায় সংসদে বক্তৃতা দিবেন এবং বিভিন্ন বিষয়ে বরাদ্দটা এনশিওর করবেন, জ্ঞানী গুণী কথা বলবেন, এবং এলাকায় যেন ওই স্থানীয় সরকারের উপজেলা চেয়ারম্যান যেন ঠিকমতো তার রাস্তার টাকাটা পায়, ওখানে একটা ব্রিজ কালভার্ট যেন হয়, সে তার কথাটা এসে সংসদে বলবে, রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, যেহেতু
ওই পৌরসভার মেয়র বা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এসে সংসদে কথা বলতে এটা আমি পারছে না। আপনার সাথে উইথ অল মাই রেসপেক্ট আমি রিপেয়ার করছি। এই জন্য সংসদ সদস্য যেহেতু জনগণের প্রতিনিধি পার্লামেন্ট রিপ্রেজেন্ট করেন, সেই এলাকায় সঠিকভাবে কাজটা হচ্ছে কিনা এটুকু দেখার তার দায়িত্ব আছে। It is moral responsibility। না, অবশ্যই। সেইটা আমি বলছি। সেটা থাকবে, কিন্তু যখন তার নেতৃত্বে বা তার কর্তৃত্বে সবকিছু চলে যায়, কর্তৃত্ব এবং কাজ মানে প্র্যাকটিক্যালি করা তো পার্থক্য আছে। এখন যেটা হচ্ছে যে যার কাজটা সে করছে না, এটা করছে এমপি সাহেবের নেতৃত্বে। সেখানে যদি আমি বলি, এই যেখানে অনিয়ম হচ্ছে, যদি প্রসিডিউর অনিয়ম হয়, সে তো 3 জনই ফৌজদারি মামলা করি, সেখানে কিন্তু আমাদের সরকারের অ্যান্টি কারাপশন কমিশন আছে, হাজার হাজার মামলা হচ্ছে এটা নিয়ে, মানে বিভিন্ন মামলা অবশ্য চেয়ারম্যান সরকারি বলেন, দলের- উপজেলা চেয়ারম্যান বলেন, পার্লামেন্ট মেম্বার বলেন, মামলা তার অবশ্য- বাইরে নয়। মামলা অবশ্য সরকারি দলের অনেক এমপির বিরুদ্ধে আমরা দেখেছি, এবং তার সর্বোচ্চ শাস্তি হচ্ছে যে পরের বার তোমাকে মন্ত্রী করা হলো না। সেটা তো এখন ওই শাস্তি তো that আর is শাস্তি another না। thing। না না না, কনভিকশন হয়েছে, সাজা হয়েছে, এটা কিন্তু বাস্তব। আচ্ছা, যাই হোক, আর শেষ যেটি প্রসঙ্গ ছিল যে এই যে আপনারা এত বছর ধরে রাষ্ট্র পরিচালনা করছেন, প্রধান 2 দলের কথা আমি বলছি, তারপরেও কেন বিচারকদের নিয়োগের জন্য আইনটি হলো না? দেখুন, বিচার আইনটি হলো না, যে আইনটা চলে আসছে পার্লামেন্টারি সিস্টেম অফ গভর্নমেন্ট যে কটি দেশে আছে, আপনি অনেক অভিজ্ঞ মানুষ, আমি সেজন্য বলছি, সেখানে যে নিয়োগ প্রক্রিয়াটা আছে, এর জন্য একটা ভিন্ন আইন করতে হবে, এই কোয়ালিফিকেশন লাগবে, এই ডিগ্রি লাগবে, এটা কিন্তু তাদের অপমান করা হয় আমি মনে করি। এখানে জাজদের 2 ভাবে আমাদের দেশে নিয়োগ হয়, একটা জুডিশিয়ারি থেকে, লোয়ার জুডিশিয়ারি থেকে বাই প্রমোশন, আরেকটা হলো গিয়ে লয়ারদের ভেতর থেকে। এখানে আমরা জানি হুইচ লয়ার ইজ গুড, হু ইজ অনেস্ট, হু ইজ আউটস্ট্যান্ডিং, এটা তো সেইভাবে চলা যাবে। এখানে টেন্ডার দেওয়ার মতন ব্যাপার তো নয়। সুতরাং যে প্রসিডিওর, তার মানে আইনটা দরকার নাই, এইটার জন্য সংবিধানে আমি ভুল- মনে করি নিয়োগ যে বিধিমালা করা প্রয়োজন, আমি মনে করি না। এটা আমরা নিজেরাই তাহলে যথেষ্ট। সংবিধান থেকে এটা মুছে দিলেই হয়। কোনটা? সংবিধানে তো আইন করার কথা বলা আছে। না না, সংবিধান আইন করার কথা আমি বলছি, Subject যেটা to law। প্রয়োগের সবকিছু কি প্রয়োগ হয়েছে? যে আমরা গণতান্ত্রিক কথা বলি, যেটা একটু আগে বলেছেন যে ধর্মের নিরাপত্তা রাখেনি, সেটা কেন হয়েছে সেটা তো আমরা পরিষ্কার করা আছে এবারে 16তম সংসদের মধ্যে। কিন্তু প্রয়োগ করার তো দায়িত্ব আপনাদের, অবশ্যই দায়িত্ব, যে সরকার এই দায়িত্বটাই আপনারা পালন করছেন না কেন? দ্যাট ইজ দ্য কোয়েশ্চেন। না, আমার কথা হচ্ছে যে এটা প্রয়োজন যদি হয় অবশ্যই করা হবে। যেমন আরেকটা কয়েকদিন আগে আলোচনা ছিল যে নির্বাচন কমিশনার নিয়োগ নিয়ে প্রতি 4-5 বছর পর পর নির্বাচন কমিশনের মেয়াদ শেষ হয়ে গেলে একটা বিতর্ক আসে যে কে নির্বাচন কমিশনার হবে। তখন বিএনপি এক ধরনের বক্তব্য দেয়, আওয়ামী লীগ এক ধরনের। এটা কালচার হয়ে গেছে। কিন্তু যদি একটা আইন থাকতো তাহলে তো এই বক্তব্যের সুযোগ আইনটা ছিল না। কিভাবে আমি বলি আপনাকে, আইন তো সংবিধান, পাবলিক সংসদ- সার্ভিস কমিশনে সেখানে কি নিয়োগ বিধি আছে? ভারতে আছে, পাকিস্তানে আছে, শ্রীলঙ্কা আছে। জাজদের ব্যাপারে তো ভারতে আছে। আপনার সংবিধানে তো লেখা আছে, রুলস নাই। আপনার সংবিধানে তো বলা আছে যে এদের জন্য আইন করতে হবে। না, সংবিধানে প্রভিশন আছে করার আইনের, কিন্তু বাধ্যগত যদি প্রয়োজনে করবে। আমার কথা হলো সেটা, যদি কোনোদিন মনে করে যে এই একটা বিধি প্রয়োজন নিয়োগের ব্যাপারে, এখানে আমি আবার বলছি যে সুপ্রিম কোর্ট আইনজীবীর মধ্য দিয়ে কিন্তু জজ নিয়োগ হয়। এখানে সে যদি বলে যে এই ডিগ্রি লাগবে, এত বছর লাগবে, এই যে তার সাধারণ নিয়োগ পদ্ধতি থাকে, এটা কিন্তু অপমানজনক বলে আমি মনে করি। জি, ধন্যবাদ আপনাকে। মঞ্জুর মোর্শেদ, আপনি যদি এই প্রসঙ্গে 1 না, মিনিট বলছি একটু যে বলেন, শেষ একদম। সংবিধানের যে ম্যান্ডেটটা আছে সেখানে আমাদের সবচেয়ে বড় সমস্যা হলো এটা, দেখেন আপনি যদি যোগ্যতার ভাবে ভিত্তিতে নিয়োগ করেন, তা নিয়োগ করার কিন্তু অপসারণের প্রশ্নটা আসবে না, যেটা এই মামলায় আমির ইসলাম সাহেব অ্যাপিলেট ডিভিশনে এই আর্গুমেন্টটা করেছিলেন যে আপনারা অপসারণের নিয়ে আইন নিয়ে এখন এত ব্যস্ত হয়ে গেলেন কেন, মানে যারা আইন করেছে নিয়োগের আইনটা কোথায়? আপনি যদি নিয়োগের সময় বাছাই করে নিয়োগ করতেন তাহলে তো অপসারণের প্রশ্ন আসবে না। ধরুন অপসারণ কেন করতেছেন, একটা লোক অযোগ্য, এই তো অভিযোগ, তার অযোগ্য লোককে আপনি নিয়োগ করবেন কেন? নিয়োগের সময় আপনি বলেন যে যোগ্য ছাড়া নিয়োগ হবে না। আর এই যে আমাদের দেশের রেফারেন্স দেওয়া হচ্ছে যে ইন্ডিয়াতেও পার্লামেন্টে অপসারণের আইন আছে, এখানে নাই কেন, এখানে থাকবে না কেন? তো ইন্ডিয়াতে তো আপনার ওই কন্ডোনিয়াম আছে নিয়োগের ক্ষেত্রে, তো সেক্ষেত্রে এখানে তো নাই। অতএব সেক্ষেত্রে সমাধানটা হলো নিয়োগের ক্ষেত্রে যদি স্বচ্ছভাবে আইন করা হয়, এই অপসারণের ক্ষেত্রে এত চিন্তা ভাবনা করতে হয় না, তখন আর এইটা করার প্রয়োজন হবে না। তো স্যার যেটা বলছেন যে মানে এটা, হ্যাঁ, এটা অনেকে হয়তো কোশ্চেন করতে পারে যে আমি আবার কেন ইন্টারভিউ দিয়ে জজ হইতে যাব, সেটা অন্য কথা। কিন্তু একটা সিস্টেম চালু হয়ে গেলে সেখানে সেই সিস্টেম চালু হওয়ার পরে সিস্টেমটা ফলো করবে এভরিথিং, এবং সিস্টেম মানুষকে সবচেয়ে ভালো জিনিসই দেয়। অতএব আমার মনে হয় যে নিয়োগের আইনটা যদি ভালোভাবে করা যায় তাহলে অপসারণের নিয়ে এত বিতর্ক থাকবে না। জি, অনেক ধন্যবাদ আপনাদের 3 জনকেই। প্রিয় দর্শক, আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, শুভরাত্রি।